প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বাংলাদেশের জাতীয় জীবনের ইতিহাসের অত্যন্ত নিরেট এবং অমোঘ কিছু বিষয়বস্তু প্রত্যক্ষ করাবো। আপনারা সকলেই জানেন, বিগত জুলাই গণঅভ্যুত্থানে এই জাতিকে অভাবনীয় একটা ত্যাগ স্বীকার করতে হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা নতুন একটা বাংলাদেশের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে আমাদের ফলে। আমি মূলত এখন রয়েছি বিগত জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংগ্রহশালা, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংগ্রহশালায়। আপনারা জানেন, এই স্মৃতি সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে বিগত জুলাই গণঅভ্যুত্থানে যে সকল শহীদরা শহীদ হয়েছেন এবং বিভিন্ন নিদর্শন, অর্থাৎ ফেসিবাদের যে নিদর্শন, সেখানে সেই জিনিসপত্রগুলো জাদুঘরে রয়েছে। সেই বিষয়গুলো আজকে আমরা প্রত্যক্ষ করব। চলেন আমরা ভিতরের দিকে যাই জাদুঘরে। আমরা এখন মূল ফটক দিয়ে মূলত প্রবেশ করছি। একদম সকালবেলা, অর্থাৎ আপনারা জাদুঘরের মেইন গেট থেকে ঢুকেই এটাকে আপনি সামনে পাবেন, যেখানে শুরুতেই রয়েছে বিগত ফেসিবাদের যিনি হর্তাকর্তা, অর্থাৎ শেখ হাসিনার বিভিন্ন লুটপাটের জিনিসপত্র বা নিদর্শন। এরপরে আপনারা যেটা দেখতে পাবেন, এই যে ডিম্বাকার যে জিনিসপত্রটা রয়েছে, এখানে তার অলিগার এবং তার পরিবার থেকে শুরু করে আওয়ামী লীগের যত দুষ্কৃতিকারীরা ছিল তাদের বিভিন্ন নিদর্শন এখানে প্রদর্শিত হয়। এরপর এখানে রয়েছে ফেসিবাদের মেয়ের বিভিন্ন নিদর্শন, ছেলের নিদর্শন, যেগুলো আমরা আরও প্রত্যক্ষ করব। এবং এখানে খুব চমৎকার একটা মেকানিজম দেখেন, যে এটার মধ্যে অর্থ দিয়ে, অর্থাৎ টাকা পয়সা দিয়ে বিগত ফেসিবাদের সিস্টেমটাকে তুলে ধরা হয়েছে। এই বিষয়গুলো আপনারা জাদুঘরে প্রত্যক্ষ করতে পারবেন। এবং এখানে রয়েছে বিগত ফেসিবাদের যিনি প্রধান অলিগার ছিলেন বা যিনি হর্তাকর্তা ছিলেন, তার ব্যবহৃত একটি চেয়ার এবং বিভিন্ন জিনিসপত্র। এখানে এই ডিসপ্লেতে বিভিন্ন জিনিসপত্র মূলত প্রদর্শিত হয়ে থাকে। এটা দিয়ে যে ক্ষমতায় গেলে নিজেকে মাবুদ মনে করার যে বিষয়টা, সেইটার একটা নিদর্শন মূলত এই শিল্পকর্মটি দ্বারা জিনিস এইটার স্রষ্টা তিনি সেটাকে বুঝিয়ে দেখাতে চেয়েছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের সময়ে যেই দিন ছাত্র জনতা এই গণভবনে এসে তাদের রাগ প্রকাশ করছিল, সেই সময়কার বিভিন্ন ভিডিও চিত্র এখানে প্রকাশিত হচ্ছে। এবং এই রুমে মূলত শেখ হাসিনার যারা অতিথি আসতেন এই গণভবনে, তাদেরকে অপেক্ষা করার জন্য, অর্থাৎ অপেক্ষাগার ছিল এই রুমটি। এবং এইখানকার একটা চমৎকার বিষয় সেটি হচ্ছে যে, বা এখানকার একটা যে যে জিনিসপত্র ভাঙার যে নমুনাটা রয়েছে, সেই নমুনাটা এখানে রেখে দেওয়া হয়েছে। এবং সেই সময়কার বিভিন্ন যে বিচার পরিবেশ, হত্যাকাণ্ড, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল থেকে শুরু করে যে বিষয়গুলো আমরা দেখে এসেছি, সেই বিষয়গুলো এখানে দৃশ্যায়িত হচ্ছে। regimes of আমি এখন রয়েছি শেখ হাসিনার কনফারেন্স রুমে, অর্থাৎ তিনি যেখানে বসে কনফারেন্স করতেন। জুলাই গণঅভ্যুত্থানের সময়ের যে কথাটা ছাত্র জনতার মনে বিক্ষোভের জন্ম দিয়েছিল, যে রাজাকারের নাতিরা পাবে কিনা, মুক্তিযুদ্ধের নাতিরা পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা পাবে, সেই কথাটি যেখান থেকে বলেছিল, সেই জায়গাটা এইটা। অর্থাৎ এখানে সেখান থেকে সেই সময়ে বিভিন্ন কনফারেন্সগুলো এখান থেকেই করা হতো, যেটা পরবর্তীতে মনসুন থিয়েটার হল নামে তৈরি করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। আপনাদের যদি আরও একটা জিনিস দেখাই, সেটা হলো যে এখানে দর্শনার্থীরা এসে বসেন এবং সেই সময়কার, অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান যারা শহীদ হয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিভিন্ন বিষয়বস্তুর আলোকচিত্র এখানে প্রদর্শিত হয়। সে সবসময় আমার পাশে থাকতো, ওর সাথে সবকিছু আমি শেয়ার করতাম। দুজন ঝগড়া করতাম, আবার দুইজন একটু পরে আবার মিলে যেতাম। এরকম একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতাম। মনসুন থিয়েটার হল থেকে বেরোনোর পরে আপনারা যে কক্ষটি সবার আগে পড়বে, সেটা হচ্ছে ক্যাম্পাস ভায়োলেন্স। অর্থাৎ ক্যাম্পাস ভিত্তিক যে ভায়োলেন্সগুলো করতো সেই সময়কার সরকারের
ছাত্র সংগঠনগুলো তার বিভিন্ন নিদর্শন এখানে মূলত রয়েছে। এগুলো বিভিন্ন সুন্দরভাবে প্রদর্শিত হয় আলোক উজ্জ্বলভাবে। এরপরে রয়েছে পিলখানার বিশ্বাসঘাতকতার যে 36 ঘন্টা, যেটা আমাদের জাতীয় জীবনের একটা অত্যন্ত কষ্টকর ব্যাপার, সেই বিষয়টা প্রত্যক্ষ করার সুযোগ পাবেন এখানে। পিলখানা হত্যাকাণ্ডের বিভিন্ন নিদর্শনের নমুনা এখানে রয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের যারা শহীদ হয়েছেন তাদের বিভিন্ন জিনিসপত্র এখানে সংগ্রহ করা হয়েছে। এখানে সেই পিলখানা হত্যাকাণ্ডের যে চিত্র সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটি ওয়াশরুম আকারে ব্যবহৃত হতো বিগত সময়ে। পিলখানা হত্যাকাণ্ডের যে স্মৃতি সংগ্রহশালা, সেটা থেকে বেরোনোর পরে আপনাদের যেটি চোখে পড়বে সেটা হচ্ছে শাপলা চত্বর হত্যাযজ্ঞের যে নমুনা সেগুলো সংগ্রহ করা হয়েছে। সেই সময়কার যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন সেই সময়কার বিভিন্ন নিদর্শন এখানে রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দিনমজুর দিন ইসলাম মীরের বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে, তার টুপি, তসবি, চশমা সহ। এখানে টিয়ার শেল, শহীদ নজরুল ইসলামের মেডেল সহ চশমা, এবং সেই সময়ে যারা শহীদ হয়েছেন তাদের অনেকের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট এখানে রয়েছে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের আরও অনেক শহীদের জিনিসপত্র এখানে রয়েছে। এখানে কিছু পাঞ্জাবি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন শিক্ষার্থী, বিভিন্ন লোক যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের জিনিসপত্র এখানে রয়েছে। এখানে রয়েছে সেই মোহাম্মদ নাসিরের পায়ের এক্স-রে, অর্থাৎ তিনি যে আহত হয়েছিলেন। এখানে রয়েছে শহীদ সাইফুল ইসলাম এর ব্যবহৃত তোয়ালে। এর পরের যে কক্ষটি রয়েছে, যে বিগত সময়ে রাজনৈতিক যে দলগুলো ছিল বাংলাদেশের, তাদের উপরে যে নিপীড়নগুলো চালানো হয়েছে, সেই নিপীড়নের জন্য এই কক্ষে আমরা এখানে দেখতে পাচ্ছি পিলখানা ম্যাসাকার নিয়ে বিএনপির যে প্রতিক্রিয়া ছিল। 2010 সালে খালেদা জিয়াকে তার বাড়ি থেকে যে উচ্ছেদ, কোটা সংস্কার আন্দোলন 18-র, 2012-র তত্ত্বাবধায়ক সরকার বাতিলের দাবি, খালেদা জিয়াকে 92 দিন অবরুদ্ধ করা, ইলিয়াস আলীর গুমসহ জামাতের অবরোধ, বিগত ডামি নির্বাচন, 24-এ বেগম জিয়ার বা 24-এর ডামি নির্বাচন সহ যে বিষয়গুলো এখানে প্রদর্শিত হচ্ছে। এটা বিগত সময়ের একটা ওয়াশরুম, যেখানে একটা বাথট্যাব রয়েছে, এবং এটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর উপরে নিপীড়ন চালানো হয়েছে তার বিভিন্ন নিদর্শন এখানে রয়েছে। এখানে আমরা সাংবাদিক শহীদুল ইসলামের উপরে যে নির্যাতনের নমুনা সেটা দেখতে পাচ্ছি। এখানে আরো অনেকেই রয়েছেন। এরপরে যে বিষয়টি আপনাদের নজরে পড়বে সেটি হলো শহীদ আবরার ফাহারের একটা ছবি এখানে রয়েছে, তার সম্মানার্থে যে বিষয়টি এখানে তৈরি করা হয়েছে। এর পরবর্তীতে আমরা সামনের দিকে গ্যালারির দিকে এন্ট্রি নিব। এখানে আরও বিভিন্ন নিদর্শন এই পুরো বারান্দাটার মধ্যে রয়েছে। এই রুমের মধ্যে যে বিষয়টা আপনাদের নজরে পড়বে, অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়, এটা হলো সেই চেয়ার যেখানে বসে সেই সময় যারা তার মতের এবং তার বিপরীতে কথাবার্তা বলতো তাদের অনেককেই এখানে বসে শক দেওয়া হতো, সেই বিষয়টি লেখা আছে এখানে। এবং হচ্ছে এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে বৈদ্যুতিক কেবল নিয়ে এসে তাদেরকে শক দেওয়ার একটা নমুনা আমরা লক্ষ্য করছি, বা একটা নিদর্শন এখানে রয়েছে। এর বাইরে রয়েছে সেই সময়কার এক্সস্টেড ফ্যান, অর্থাৎ যে আয়নাঘরগুলো ছিল বা গুমের শিকার হওয়া ব্যক্তিরা যাতে শব্দ শুনতে না পারে বাইরের, তার বন্দোবস্ত এইটা দিয়ে করা হতো।
তারপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু কমপ্লেন রয়েছে এখানে রেজিস্টার। এখানে রয়েছে একটা ড্রিল মেশিন, যেটা কাপড় সেলাইয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রয়েছে একটা চাবুক। এর বাইরে রয়েছে মোটর গিয়ার উইন্স ব্যবস্থা, অর্থাৎ হাত পা চারদিকে যেটা দিয়ে একদম বিস্তৃতি করে দেওয়া হতো। এরপরে রয়েছে লোহার স্প্রিং ব্যারেল, এখানে গুলি, এবং এটা হচ্ছে আর একটা সেন্সিটিভ বিষয়, যেটা হচ্ছে যাদেরকে হত্যা করা হতো গুম করে, তাদেরকে এই ব্লকটা দিয়ে তাদের শরীরের সাথে বেঁধে সেটাকে নদীতে বা হচ্ছে অন্য কোথাও নাই করে দেওয়া হতো। যে রুমটাতে এখন প্রবেশ করছি, বিগত সময়ে যাদেরকে গুম করা হয়েছিল তাদের বিভিন্ন নমুনা এখানে রয়েছে। তাদের ব্লেজার, তাদের এই জিনিসপত্র, ব্যবহৃত জিনিসপত্র সহ তাদের কাপড় চোপড় এবং বিভিন্ন ছবি তাদের এখানে রয়েছে। এর পরবর্তীতে যে রুমটার মধ্যে আমরা যাব, সেটাও ফেসিবাদের আরেকটা নমুনার অংশ। এখন আমি যে রুমটিতে রয়েছে সে রুমটি হলো বিগত জুলাই গণঅভ্যুত্থানের সময় এই রুমেই বসে আন্দোলন চলাকালীন সময় বিভিন্ন কথাবার্তা বিভিন্ন লোকজনের সাথে শেখ হাসিনা বলতেন, যারই যারই ধারাবাহিকতা এখানে সেই বিষয়টি আসলে কন্টিনিউ করা হয়েছে। আপনারা দেখবেন এখানে যে লাল টেলিফোন সম্পর্কে অনেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন। এইটাই হচ্ছে সেই জায়গা। এখান থেকে মূলত সেই কলগুলো আসলে করতেন তিনি। এই যে নাম্বারগুলো দেওয়া আছে এবং কাদের সাথে সাথে কথাবার্তা বলছেন, কাদের সাথে সেই সময় কথাবার্তা বলছেন জুলাই গণঅভ্যুত্থানের সময়, সেই বিষয়গুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে জাদুঘরে। রয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যে লাইব্রেরি রয়েছে, এখানে সে লাইব্রেরিতে এটাই হলো শেখ হাসিনার স্টে করার রুম, অর্থাৎ তিনি এই রুমেই থাকতেন এবং এই যে খাটটি দেখতে পাচ্ছেন এখানেই তিনি ঘুমাতেন। এবং ওই যে তাকটা দেখা যাচ্ছে, ওখানে তার বিভিন্ন জিনিসপত্র, মূলত শাড়ি রাখা থাকতো। এবং আমরা এখানে কিছু শহীদদের কিন্তু বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবো যা সংগ্রহ করা রয়েছে এখানে। শুরুতেই এখানে আমরা শহীদ আবু সাইদ, অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের যিনি একটি স্ফুলঙ্গ ছিলেন, শহীদ ওয়াসিম আকরাম এবং সহ সহ আরও বিভিন্ন শহীদের জিনিসপত্র এখানে রয়েছে। এর পরবর্তীতে এখানে শহীদ আনাসের লেখা একটা চিঠি, তার মায়ের উদ্দেশ্যে করে যে চিঠিটি লেখা ছিল সেটা এখানে প্রদর্শিত হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় আরও যারা মারা গিয়েছেন, শহীদ সাকিবের নিজ হাতে লেখা প্লাকেট, এই যে লাশের ভিতর জীবন দে নইলে গদি ছাইরা দে, ফারহান ফাইহাজ রেসিডেন্সিয়াল মডেল কলেজের যিনি শহীদ হয়েছেন তারই শার্ট, এটা তার শার্টের নমুনা এখানে রয়েছে। এখানে রয়েছে শহীদ সাবরুর হোসেনের হাতের চিঠি, রয়েছে শহীদ আরাফাত হোসেনের যে বই ছিল বা ধর্মীয় জিনিসপত্র সেটা এখানে রয়েছে। এবং এই কক্ষে আপনারা দেখতে পাবেন রায়ের বাজার কবরস্থানে যে জুলাই গণঅভ্যুত্থানের সময় অজ্ঞাতনামা শহীদদের যে পরবর্তীতে ফরেন্সিকের মাধ্যমে যাচাই বাছাইকরণ যে প্রক্রিয়ার, তারই একটা নমুনা এখানে। অনেকেরা তার ভাই, বন্ধু, স্বামী, বোন, স্ত্রীকে যে খুঁজেছেন তারই একটা স্মৃতি সংরক্ষার্থে এই বিষয়টি করা হয়েছে। এখানে যে লাশের স্তূপ পোড়ানো, তারপরে হচ্ছে গণকবর, 39 দিন 114টি বেয়ারিশ লাশ দাফন থেকে শুরু করে সেই সময়কার নানা ঘটনা এখানে রয়েছে।
এই দেয়ালটি রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এক দফা ঘোষণা দেওয়ার যে ঐতিহাসিক মুহূর্ত, সেই মুহূর্তের একটা ঐশ্বর্যীয় ছবি। এবং এই পুরো প্যাসেজ জুড়ে আপনারা সেই জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন নিদর্শন আপনারা দেখতে পাবেন। শহীদদের এখানে শিক্ষানবিশ আইনজীবী জুলাই শহীদ ফয়সাল হোসেনের যে পেনাল কোড 1860, তার সে বইটি রয়েছে। এখানে রয়েছে শহীদ নাফিসের বহনকারী যে রিক্সাটি ছিল, অর্থাৎ তার পুরো বডিটা হচ্ছে এই রিক্সার এ মাথা থেকে ও মাথা ছিল। যে রিক্সাটিতে বহন করা হয়েছিল সেই রিক্সাটি হচ্ছে এটা। এবং এই জায়গাটাতে শহীদ জসিম, শহীদ সাজিদুর রহমান, শহীদ জাবির, শহীদ মাহমুদের জুতা সহ শহীদ সাইফুলের জুতা এখানে রয়েছে। এখানে রয়েছে শহীদ ওমর নুল আফসারের সেফটি জ্যাকেট এবং আইডি কার্ড। এখানে রয়েছে শহীদ ইয়ামিন এবং শহীদ হাসানের ব্যাট এবং ওনাদের অন্যান্য আরও জিনিসপত্র। শহীদ মোবারক হোসেনের সাইকেলের হেলমেট, ঘড়ি এবং মোবাইল। শহীদ ইসমাইলের ট্রফি, শহীদ মমিন, শহীদ রাজু, শহীদ আলিফ, শহীদ রাজু, শহীদ ফরাদ পারভেজ এবং আদিলের বিভিন্ন ক্রেস্ট এখানে রয়েছে। এরপরে রয়েছে শহীদ তাহেরের ক্যামেরা। আরও শহীদ রয়েছেন শহীদ ডাক্তার সজীবের স্টেথোস্কোপ, প্রেশার মাপার যন্ত্র, তার যে তিনি যেটাতে প্রেসক্রিপশন লিখতেন। শহীদ বকুল ইসলামের শেরওয়ানি, পায়জামা, বিবাহ টুপি, বিবাহমালা, চশমা এগুলো রয়েছে। এখানে রয়েছে শহীদ রুদ্র সেনের পেন্সিল বক্স, ক্যাপ। এখানে রয়েছে ছোট্ট শহীদ আহাদের জুতা এবং বিভিন্ন জিনিসপত্র। এখানে রয়েছে শহীদ রাজীবের বাঁশি, তবলা এবং ক্রেস্ট। এখানে রয়েছে শহীদ সজলের জ্যাকেট, শহীদ বাবুল মৃধার শার্ট, আকরাম হোসেন রাব্বির কোট। এখানে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন আটক এবং আইনজীবীদের যে ভূমিকা ছিল তার একটা নমুনা এখানে রয়েছে। এখানে রয়েছে শহীদ শুভর প্লায়ার্স, চশমা শহীদ রিপনের সহ শহীদ মাসুদ, তোফাজ্জল হোসেন, কোরবান এদের জিনিসপত্র এখানে রয়েছে। এই রুমটিতে দেখতে পাবেন শহীদ আবু সাইদের যে হত্যা মামলার যে পদ্ধতিটা ছিল, সেই পদ্ধতিটা আসলে কীভাবে হয়েছিল সেই বিষয়গুলো এখানে। এবং এই ডিসপ্লেগুলোতে মূলত যে শহীদরা রয়েছেন তাদের তথ্য এবং যে 36 দিনের যে নির্মমতা, সেটা এই ডিসপ্লেগুলোতে মূলত দেখার একটা। তারপরে এই যে রুমটা রয়েছে এখানে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের যে ভূমিকাটা ছিল তাদের সম্মানার্থে এই স্মৃতি সংগ্রহশালাটি বা এই রুমটি আসলে করা হয়েছে। আমাদের জুলাই বোনদের যে নানা প্রতিরোধ যে গর্জে ওঠা তার নমুনা এখানে আমরা দেখতে পাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানে যে নারী শহীদরা রয়েছেন তাদের বিভিন্ন নমুনা এখানে রয়েছে বা তাদের ছবি এখানে রয়েছে। এখানে তাদের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। আন্দোলনের স্পৃহা ধরে রাখতে তারা এক অসাধারণ ভূমিকা পালন করেছিল। এই রুমটিতে মূলত আন্দোলন চলাকালীন সময়ের বিভিন্ন যে আলোকচিত্র বা যে ভিডিও বার্তা সেটা প্রদর্শিত হয়। জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন টাইম লাইন এখানে সংগ্রহ করা হয়েছে। এখানে এমপি আখতারের যে অভাবনীয় ভূমিকা, সেই ভূমিকার বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এবং
কোন দিনগুলোতে এক্স্যাক্টলি কী আসলে ঘটছিল সেই বিষয়গুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। গুলি করি মরে একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উদ্দেশ্য করে যেটা বলা হয়েছিল, যেটা আমরা দেখেছি। ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য যে আয়নাঘরকে ব্যবহার করতো সেটা হচ্ছে এই আয়নাঘরের একটা রেপ্লিকা, অর্থাৎ প্রতীকী আয়নাঘর এটা রয়েছে। আয়নাঘরের যে ছোট ছোট রুমগুলো আমরা দেখছি, যেখানে যারা রাজনৈতিক মতের বিরোধী ছিল তাদেরকে এখানে নির্মমভাবে আটকে রাখা হতো। এটা হচ্ছে একটা রেপ্লিকা আয়নাঘর। এর পরবর্তীতে আমরা এখানে টিএফআই সেল দেখতে পাচ্ছি, যেখানে খুব সংকীর্ণ অবস্থায় লোকদের আসলে সেই রেপ্লিকার আয়নাঘরের সেই চেয়ার, যেখানে যারা আয়নাঘরে ছিলেন তাদেরকে এই চেয়ারের উপর বিভিন্ন নির্যাতনের শিকার হতে হতো। এবং এর বাইরে যদি আমরা যাই, এটাও সেই আয়নাঘরের এক্সস্টের ফ্যান থেকে শুরু করে যাতে বাইরের সাউন্ডগুলো ভিতরে প্রবেশ করতে না পারে। এটা হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রতীকী কবর, অর্থাৎ যে গণকবরগুলো দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় বিগত সময়ে তার রাষ্ট্রের নাগরিকদের হত্যা করে যে গণকবরগুলো দিয়েছে তাদের নমুনায় বা তাদের আঙ্গিকে প্রতীকী কবরগুলো এখানে করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। আমরা জাদুঘরের প্রায় শেষের দিকে চলে এসেছি জাদুঘর দেখার, কিন্তু মনটা অনেক ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, অনেক চিন্তিত জায়গায় চলে যাচ্ছে যে একটা রাষ্ট্র কীভাবে তার দেশের নাগরিকের উপর এই ধরনের অমানবিক কাজকর্ম সংগঠিত করতে পারে রাজনৈতিক কারণে, ক্ষমতায় টিকে থাকার কারণে। হত্যা থেকে শুরু করে নারকীয় পর্যায়ে মধ্যযুগীয় কায়দায় তাদেরকে হত্যা করতো তাদেরকে। এবং হচ্ছে এখানে জুলাইয়ে আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ে যে গুলি করা হচ্ছিল রাষ্ট্রীয় বাহিনী দ্বারা, সেই সময়ে যে রিক্সা চালক যে 2 তারিখে যে স্যালুটটা দিয়েছিলেন, যেটা একটা শক্তি হিসেবে কাজ করেছিল জুলাই গণঅভ্যুত্থানের, সেই তার সম্মানার্থে বা তার স্মৃতি রক্ষার্থে এই স্যালুটটিকে এখানে সংগ্রহ করা হয়েছে। এবং এখানে বিগত ফেসিবাদের আমলে যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের নাম এখানে রয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের যে নমুনা, সেই নমুনার আলোকে এটি তৈরি করা হয়েছে 2009 সালের পিলখানার যে 36 ঘন্টা, যেখানে সামরিক বেসামরিক 17 জন নাগরিককে হত্যা করা হয়। শহীদ কর্মকর্তাদের কফিন নিয়ে কান্নায় ভেঙে পড়েন সেই সেনা কর্মকর্তারা। এখানে লেখা রয়েছে, দেশপ্রেমীদের রক্ত খেয়ে বাস্ত যাহার সিংহাসন, সব শহীদদের দখলে আজ সেই খুনিটার আবাসন। এখানে যারা কবরের দেওয়া হয়েছিল, পুরোটা কবরের এরিয়া জুড়ে মূলত সে শহীদদের নাম এখানে খোদাই করা রয়েছে, তাদের স্মৃতি রক্ষার্থে। এবং শহীদ নাফিসের যে লাশ রিকশায় করে বহন করা হয়েছিল, এটা তারই একটা নমুনা। লেভেলের নারকীয় হত্যাকাণ্ড হলে রাষ্ট্র যদি করতে পারে, তাহলে এই ঘটনাটা ঘটতে পারে। এটা আমাদের যে জিনিসটা মনে হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থান পৃথিবীর অন্যতম
ফেসিবাদের ধ্বংসের নমুনার একটা স্মৃতি সংগ্রহশালা। এখানে বিগত সময় থেকে শুরু করে বর্তমানে যারা রাজনীতি করছেন এবং ভবিষ্যতে যারা রাজনীতি করবেন, তারা যখন অতি ক্ষমতার দাপটে ভুগেন তখন তাদের এখানে আসা উচিত। ক্ষমতা যদি একটা সোশ্যাল ভ্যালু হয়, সেটা ভেঙে পড়তে যে খুব সময় লাগে না, সেটা বুঝতে এখানে আসলে অসুবিধা হবে না। এবং এখানে আমরা দেখছি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের যে ভূমিকা, অর্থাৎ এক বোন রিক্সা করে যে গিয়েছিলেন, সেই সময় এটা খুব আন্দোলনের খোরাক জুগিয়েছিল ছাত্রলীগের অপমানের বিরুদ্ধে। সেই জায়গাটা থেকে এই স্মৃতি সংরক্ষণ করা হয়েছে। অনেকবার জুলাই গণঅভ্যুত্থানের যে স্মৃতি সংগ্রহশালা ঘোরার পরে আজকে আবার যখন চক্করটা দিলাম জাদুঘরের মধ্যে, আপনাদেরকে যখন দেখালাম, মনটা খুব ভারাক্রান্ত হয়ে গিয়েছে যে একটা রাষ্ট্র কিভাবে তার নাগরিকদের উপর এরকম অমানবিক লেভেলের কার্যক্রম সংগঠিত করতে পারে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। তো এইখানে বলতে মূলত আমি আটকে যাচ্ছি যে মাথায় ঘুরঘুর করছে এই বিষয়গুলো। হয়তো জীবনই এই বিষয়গুলোকে সামনে থেকে দেখার কারণে এগুলোকে বেরি করতে হবে। কেউ কোনো ধরনের অপকর্ম নাই যে বিগত সরকারের সময়ের ফেসিবাদের অন্যতম পৃষ্ঠপোষক শেখ হাসিনাতে যেটা করে নাই। এবং এটা সত্য যে জুলাই গণঅভ্যুত্থান ঘটেছে, এখান থেকে শত শত মানুষ নিহত হয়েছে, তাদেরকে অভাবনীয় অমানবিক লেভেলের নির্যাতন করে তাদেরকে এখান থেকে এই বাংলার জন্য রক্ত দিতে হয়েছে। এই রাষ্ট্রটা একটা এতটাই হতভাগা রাষ্ট্র যে আপনার সামান্য একটা বিষয়ের জন্য রক্ত দিতে হয়, মানুষের জীবন দিতে হয়, মানুষের প্রাণ দিতে হয়। কালে কালে ঘটনা ঘটছে। আমরা 1971 দিয়েছি, 62-র শিক্ষা আন্দোলনে দিয়েছি, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থান, সর্বশেষ 2024-এর আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে আমরা রক্ত দিয়েছি। এদেশের মানুষের রক্তটা এতই সস্তা যে রাজামশাই যখন ক্ষমতায় বসেন তখন তার রক্ত ছাড়া তার পিপাসা মেটে না, ক্ষমতায় টিকে থাকার হাউস তার মেটে না। যে মায়ের কোল খালি হয়েছে সে আসলে কষ্টটা বুঝবে। যারা ক্ষমতায় গেলে নিজেকে অনেক বড় কিছু মনে করেন, সোশ্যাল ভ্যালুর অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তারা নির্দেশক মনে করেন পলিটিক্সকে, তাদের এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আসা উচিত। ক্ষমতা কিভাবে ঠুনকো বিষয় সময়ের ব্যবধানে কিভাবে তা নিশ্চিহ্ন করে দিতে পারে সে বিষয়টি আপনাকে খুব ভালোভাবে মনে করাবে। আপনারা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিতে আসুন, ফেসিবাদের নিদর্শন দেখুন, এই দেশের মানুষের স্যাক্রিফাইস সম্পর্কে জানুন, নিজের ক্ষমতাটা সম্পর্কে বুঝুন। আপনি রাজনীতি করেন, যাই করেন, দল কানা হইয়েন না প্লিজ। আপনি তো রাজনীতি করেন কেন? একটু সম্মান, আপনি একটা জায়গায় যাবেন একটা চেয়ারের জন্যই তো কিন্তু আপনার ওইটুকুর জন্য একটা রাষ্ট্রের যে কত স্যাক্রিফাইস করতে হচ্ছে আপনি সেটা আন্দাজ করতে পারছেন না। আপনি হয়তো সাময়িক সুখ করছেন, আপনার এই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম এই লড়াইটা আসলে লড়তে হচ্ছে। আমরা আমাদের লড়াইটা করেছি, এই লড়াইটা জারি থাকবে। সর্বশেষ হাসান রুবাইতের সেই দুটি লাইন দিয়ে শেষ করছি। তোমরা হয়তো ভুলে যাবা খুনি হাসিনার ইতিহাস, সেই মাই রাখবে মনে যে ছুঁয়েছে পোলার লাশ।